সুমিত কি 2 মিনিট ওয়েট করব? স্যার কিছু বললেন? বলছি 2 মিনিট ওয়েট করি, আর 2-3 মিনিট। হ্যাঁ স্যার। শ্রীমন্তী ফোন বাজছে। আচ্ছা, শুরুই করি, বুঝলি? যে ব্যক্তিকে আপনি কল করছেন হ্যালো। এই ওয়ান নোট দেখা যাচ্ছে, ব্যাস এটা বল। হ্যালো। ওয়ান নোট দেখা যাচ্ছে না যাচ্ছে না রে, এটা একটু বল। सर दिख रहा है सर। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা दिख रहा যাচ্ছে है তো? दिख रहा আচ্ছা ঠিক আছে। সুমিত অন থাক, সুমিত অন থাক। আচ্ছা সুমিত, আগে আমাদের আগের সেমিস্টারে তোদের ইউকিউ হয়েছিল, মনে আছে কি? একটু ইনভেন্টরি একটু হয়েছিল বোধহয়, সৌমেন স্যার করিয়েছিলেন। এনি হ্যাঁ স্যার আইডিয়া? হ্যাঁ, এনি আইডিয়া অ্যাবাউট ইনভেন্টারি? কেউ একজন বলতে পারবে কি ইনভেন্টারি ব্যাপারটা কি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, ইনভেন্টরি বলতে স্টক বোঝানো, স্টককে ইনভেন্টরি বলে। শুধু স্টককে কি ইনভেন্টরি বলে, বা আদার কিছু কি তার মধ্যে থাকছে? অবশ্যই আমি স্টককে তো ইনভেন্টরি, হ্যাঁ অবশ্যই স্টককে ইনভেন্টরি বলে, কিন্তু মানে ইনভেন্টরি বলতে কি শুধু স্টক, না স্টক প্লাস সামথিং? সামথিং হতে পারে, আমি সেটা জানি, আমি শুধু স্টকই জানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবার শুধু আর একটা কথা বল শ্রীমন্তী, যখন হয়েছিল তখন কতগুলো মডেল হয়েছিল? কিসে স্যার? যখন ইনভেন্টরিটা হয়েছিল কতগুলো মডেল হয়েছিল? অনেকগুলো মডেলের তো আছে প্রবলেম, কতগুলো মডেল হুম, হয়েছিল মনে আছে? না, না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একদম ইন্ট্রো থেকেই শুরু করছি। হুম। কারণ ইনভেন্টরি এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেটা একটু আগে শ্রীমন্তী বলল, যে প্র্যাকটিক্যালি স্টক, এই কথাটার সঙ্গে ইনভেন্টরি পুরোটাই কানেক্টেড। অর্থাৎ যখনই কোনো একটা বিজনেস করতে যাওয়া হচ্ছে, বা কোনো একটা কিছু প্রোডাকশন কোম্পানি আছে, এবার সেই প্রোডাকশন কোম্পানির দুটো জিনিস থাকে। এক হচ্ছে তার ডিমান্ড, তার যে কাঁচা মাল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং তার সঙ্গে আর একটা জিনিস থাকছে যেটা হচ্ছে সাপ্লাই। এবার অনেক সময় হতে পারে যে এই সাপ্লাই ডিমান্ডের মধ্যে কিছু জিনিস সবসময় জমিয়ে রাখা হচ্ছে। এই যে জমিয়ে রাখা জিনিসটা, বা এই যে পুরো ব্যাপারটা কাঁচামাল থেকে শুরু করে যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে পুরোটাই, যে জিনিসটাকে রেখে দেওয়া হচ্ছে, সেটাকে অরিজিনালি একরকমভাবে বলা যেতে পারে স্টক। আর তার সঙ্গেই কানেক্টেড ইনভেন্টরি। আমি একটু ইন্ট্রো থেকেই শুরু করছি। ইনভেন্টরি ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রোডাকশন ম্যানেজমেন্ট। এটার আর একটা গল্পর নাম হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। ফর এনি প্রোডাকশন কোম্পানি, it is not always it is not always possible to maintain all its product
অ্যাকর্ডিং টু অর দ্য প্রোডাকশন অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড এক্স্যাক্টলি। অর্থাৎ ধরা যাক আমার কাছে একটা মোবাইল শপের কোম্পানি আছে বা মোবাইল শপের দোকান আছে, সোজা কথা মোবাইল শপ আছে। এবার যারা কাস্টমার্স আসছে সেই কাস্টমার্সদের আমরা বলি মার্কেট। এবার তাদের কাছে যখন কোনো প্রোডাক্ট আনতে হবে বা এই আমার দোকানে কোনো মোবাইলগুলোকে রাখতে হবে, সেগুলো কার কাছ থেকে আসবে? সেগুলো অবশ্যই কিছু কোম্পানির কাছ থেকে আসবে বা কিছু যারা সেগুলোকে সাপ্লাই করে তাদের কাছ থেকে আনতে হবে। সো তিনটে পার্ট আমাদের কাছে থাকছে। সো এই যে যদি ডিমান্ড এক্স্যাক্টলি না হয়, অনেক সময় হতে পারে সাপোজ এই যে হঠাৎ করে লকডাউন হয়ে গেছিল, লকডাউনের পর লকডাউন খুলে গেল, আনলক হয়ে গেল, আবার লকডাউন হয়ে গেল। এই আনলকের মধ্যে বেশ কিছু কোম্পানি, সাপোজ এই মোবাইল শপ, এটাকেই বলা ভালো কারণ এই মোবাইল শপটা এখন খুব চলে। এবার এই মোবাইল শপের দোকানগুলো কিন্তু বেশ কিছু মোবাইল তুলে রেখেছিল। এবার এই যে আনলকটা, এই যে লকটা আবার হয়ে গেল, লকডাউন, এতে কিন্তু তাদের কাছে ওই জিনিসগুলো পড়ে রইল। এইগুলো কিন্তু স্টকিং বলা যেতে পারে। আবার যদি দেখা যায় যে আজকে আমার 10খানা স্যামসাংয়ের M31 দরকার এবং আমি স্যামসাংকে বললাম এবং স্যামসাং M31 10খানায় দিয়ে গেল, এই যে কন্ট্রোলটা হলো ডিমান্ড আর এটাও ইনভেন্টরির মধ্যেই পুরোটা পড়ছে। সো ওভারস্টকিং এমন একটা জিনিস, তার মধ্যে হ্যাপেন্স হোয়েন প্রোডাকশন ইজ মোর দ্যান দ্য ডিমান্ড। এখানে যদিও কথাটাকে প্রোডাকশন বলা হচ্ছে, কিন্তু ওই গল্পটাও খাটে। অর্থাৎ মোবাইল শপে আমার লাগবে হচ্ছে, নর্মালি দেখেছি 10টা হয়তো মাসে স্যামসাং M31 বিক্রি হয়, তাই আমি 13টা তুলে রাখলাম আমার দোকানে। এই যে তিনটে রাখছি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ওভারস্টকিং। তার মানে কোনো একটা কোম্পানি যে শুধু প্রোডাকশনের রেসপেক্টে ওভারস্টকিং সেটাও নয়, কোনো একটা দোকানের বিক্রির ক্ষেত্রেও সেটাকে ওভারস্টকিং বলা হয়। ওকে, অ্যান্ড আন্ডারস্টকিং মিন্স সবসময় একটু সাবধানে থাকা। আমার 10টা বিক্রি হয় কিন্তু আমি 8টা তুলে রাখলাম, তার মানে ডিমান্ড ইজ পার্টিকুলারলি মোর দ্যান দ্য প্রোডাকশন। তার মানে কতগুলো টার্মস কিন্তু এর মধ্যে এক এক করে ঢুকবে। নাও ইনভেন্টরি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টক, যেটা একটু আগে আমাদের শ্রীমন্তী বলল। স্টক অফ গুডস, it may be commodities or other economic resources also that are stored or reserved in order to ensure smooth and efficient running of the business affairs। তার মানে একটা বিজনেসকে রান করানোর জন্যে যদি আমাদের কাছে যা জিনিসটা লাগবে সেটাকে রেখে দেওয়াটাকে, সেটা যে আছে যেটা আমার কাছে, সেটাই হচ্ছে আমার কাছে স্টক এবং সেটাই হচ্ছে ইনভেন্টরি। এবং কিছু ক্ষেত্রে আমাদের কিছু প্রোডাকশান আগে থেকে হয়, কিছু প্রোডাকশান পরে হয়। যেমন ধরা যাক দিওয়ালি, দিওয়ালির সময় যতটা বাজি তৈরি হয় বা ফায়ার ক্র্যাকার্স হয়, এবার তার আগে থেকেই কিন্তু তার ডিমান্ডটা শুরু হয়ে যাচ্ছে, রেসপেক্টিভলি তার কাজটা কিন্তু তার আগে থেকে শুরু হয়ে যায়। আবার যদি এটা ভেবে দেখি যে এই ফায়ার ক্র্যাকার্সের গল্পটা, এটা কিন্তু হোল ইয়ার ধরেই চলতে থাকে, অতএব তাদেরকে কিন্তু কিছু স্টক সঙ্গে রেখে দিতেই হয়। সো দ্যাট ইজ অলসো এ পার্ট অফ দ্য ইনভেন্টরি। মানে শুধু যে স্টক এই ওয়ার্ডটা দিয়ে আমরা ইনভেন্টরিকে বলবো সেটা না, ইনভেন্টরি মাস্ট বি আ স্টক, বাট তার সঙ্গে আরো কতগুলো জিনিস একসঙ্গে কানেক্টেড হয়ে আছে। অ্যান্ড দ্যাট ইনভেন্টরি অর দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট is also known as the material management, কারণ তার সঙ্গে ম্যাটেরিয়াল ওয়ার্ডটা কানেক্টেড। এবার ক্লাসিফিকেশন অফ ইনভেন্টরিজ যদি বলা হয়, দুরকম হয়। নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে ইনডিরেক্ট। আমরা একটু পরে গিয়ে আবার ক্লাসিফিকেশনে যাব। ডিরেক্ট ইনভেন্টরির মধ্যে কি কি পড়ছে? নাম্বার 1 প্রোডাকশন ইনভেন্টরিজ, অর্থাৎ প্রোডাকশনের জন্য আমাদের কাছে যা যা লাগবে। নাম্বার 1 র ম্যাটেরিয়াল, সেকেন্ড ওয়ান কম্পোনেন্ট, থার্ড ওয়ান সাব অ্যাসেম্বলিজ। সাব অ্যাসেম্বলিজ বলতে সাপোজ পিসি অ্যাসেম্বল করা, এবং পিসি অ্যাসেম্বল করার জন্য কীরকম র্যাম আলাদা আছে,
হার্ড ডিস্ক আলাদা আছে, এগুলোকেও নিয়ে বলা হচ্ছে কিন্তু সমস্ত আদার যেগুলো নিয়ে সেগুলোকেও সাব অ্যাসেম্বলিজ বলা হয়। একটা গেল প্রোডাকশন ইনভেন্টরি, যেগুলো আমাদের ডিরেক্ট ইনভেন্টরির মধ্যে পড়ছে। সেকেন্ড ওয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ সেমি ফিনিশড ফর্ম অফ প্রোডাক্ট, যেটা হাফ হয়েছে, পুরোটাও নয় হাফও নয়, অর্থাৎ তিনটে পার্ট। ফার্স্ট ওয়ান প্রোডাকশন ইনভেন্টরিজ, যেটা আমার র ম্যাটেরিয়াল। সেকেন্ড ওয়ান হাফ ফিনিশড অর সেমি ফিনিশড। থার্ড ওয়ান ফিনিশড গুড ইনভেন্টরি, অর্থাৎ যেটা আমার কাছে এবার তৈরি হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। সেকেন্ড, থার্ড, ফোর্থ ওয়ান MRO, যা তিনটে ফর্ম হচ্ছে মেনটেনেন্স, রিপেয়ারিং অ্যান্ড অপারেটিং। অর্থাৎ নর্মালি দেখবি যে যাদের ল্যাপটপ ইউজ করিস বা ব্র্যান্ডেড পিসি ইউজ করিস, তাদের যদি কোনো রকম ল্যাপটপ বা কোনো রকম প্রোডাক্ট খারাপ হয়, আমি সাপোজ ধরলাম র্যাম, কোন যদি সেটাকে একটা এক্সটেন্ডও করতে হয়, কোনো রকমভাবে আপগ্রেডও করতে হয়, কিন্তু অরিজিনাল সাপোজ HP, সাপোজ ডেল, কখনো কিন্তু অরিজিনাল প্রোডাক্টটাকে একমাত্র কোম্পানি ছাড়া আর কোথাও পাওয়া যায় না, কোনো সাইটেও কিন্তু সহজে পাওয়া যায় না, যারা দেয় তারাও সেগুলো দিতে পারে না। এইগুলো কিন্তু মেনটেনেন্স, রিপেয়ারিং বা অপারেটিংয়ের মধ্যে পড়ে। অর্থাৎ ওই কোম্পানির কাছেই, যে কোম্পানি প্রোডাকশনটা করেছে তার কাছে একমাত্র ওই স্টক বা ওই ইনভেন্টরিটা প্রেজেন্ট রয়েছে, যেটা একমাত্র মেনটেনেন্স, রিপেয়ারিং বা অপারেটিংয়ের জন্য কাজে লাগে। ওকে, এবং আলাদা কিছু আছে, যেমন মিসলেনিয়াস ইনভেন্টরি, সাপোজ স্ক্র্যাপ, অবসলিট। আচ্ছা, কারোর কি কোনো আইডিয়া আছে এই যে স্ক্র্যাপ বা অবসলিট প্রোডাক্ট কি হতে পারে? আছে কি কোনো আইডিয়া? কিরম ধরনের প্রোডাক্ট সেগুলো বলছেন? কিরম ধরনের প্রোডাক্ট? মানে যেগুলো মার্কেটে চলতে চলতে ব্যান হয়ে গেছে, মানে অবসোলেট হয়ে যাচ্ছে না, এরকম ব্যাপার। ব্যান্ডও হয় না। স্ক্র্যাপ মিন্স, কিন্তু স্ক্র্যাপ বা অবসলিট মিন্স, যদি বালিগঞ্জের একটা এতে যাস, তেলের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই কমোডিটির একটা এতে, যেখানে গেলে দেখবি তেল তৈরি হয়। তেল মিন্স হচ্ছে সেটা আমাদের কাছে ভোজ্য তেল, মানে খাওয়ার জন্যে, আমি নামও করছি না, ঠিক আছে, যথেষ্ট, মানে সেটা খুব ভালো কোম্পানিরও তেল। এবার তার কিছু এই তেল তৈরি করতে করতে এই প্রোডাকশন থেকে কিন্তু কিছু জিনিস যেগুলো বর্জ্য পদার্থ টাইপে বার করে দেওয়া হয়, যেগুলো নর্মালি নিয়ে প্রচুর গল্প আমাদের হয়, গঙ্গার ঘাটে পড়ছে, গঙ্গার জলে পড়ছে, জল নষ্ট করছে, এই সমস্ত কিছু গল্পও থাকে, যেগুলো নৈহাটির দিকেও অনেক আছে। পার্টিকুলারলি এইগুলোকে বলা হয় স্ক্র্যাপ প্রোডাক্ট। কিন্তু সমস্ত ক্ষেত্রে এই স্ক্র্যাপ প্রোডাক্টগুলোকে নিয়ে যে একেবারে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, তা নয়, সেখান থেকেও কিন্তু রেখে দিয়ে সেখান থেকেও কিছু প্রোডাকশন কিন্তু হতে পারে। আমি যে কোম্পানিটার কথা বলছি সেটা গভর্নমেন্ট কোম্পানি, ভোজ্য তেল তৈরি করে, এবং তার যে স্ক্র্যাপ প্রোডাক্ট সেখান থেকে আবার কিছু জিনিস ঠিক করে নিয়ে ওরা প্রচণ্ড পরিচিত একটা সাবানও ইউজ করে, এবং সেটা গায়ে মাখার সাবান। আমি দুটোর কোনোটারই নাম করছি না, ঠিক আছে, এবং সেই সাবানটা ভালো, মানে একবারও বলা হচ্ছে না সেটা দুটোর কোনোটাই খারাপ। তেলটাও যথেষ্ট ভালো, সাবানটাও কিন্তু ভালো, কিন্তু ওটা আসছে কোত্থেকে? স্ক্র্যাপ প্রোডাক্ট। সেই স্ক্র্যাপ মানে কিন্তু সব যে ফেলে দেওয়া হচ্ছে সেটা নয়, স্ক্র্যাপও কিন্তু অ্যাজ এ স্টক অনেক সময় রেখে দেওয়া হয়, যেখান থেকে অনেক প্রোডাকশন হতে পারে। সো দ্যাট ইজ অলসো নোন অ্যাজ মিসলেনিয়াস ইনভেন্টরি, স্ক্র্যাপ অর অবসলিট প্রোডাক্ট। ওকে, নর্মাল পিসি বা কম্পিউটারের পিসি যদি বহু বছর আগেকার, 15 বছর 20 বছর আগেকার, অনেকেই দেখবি সিপিইউগুলোকে কালেক্ট করার চেষ্টা করে। কি কারণে কালেক্ট করার চেষ্টা করে? সিপিইউর ভেতরে গোল্ড থাকে, একটা গোল্ডের পাত থাকে। এটা অনেকের ধারণা যে ওই গোল্ডের পাতটা এখন যেটা দেওয়া হয় তার থেকে আগের যে পাতটা দেওয়া হতো সেটার পরিমাণ বেশি ছিল। পার্টিকুলারলি দ্যাট ইজ দ্য স্ক্র্যাপ প্রোডাক্ট ফর এনি কোম্পানি, ওই যে 15 বছর আগেকার সিপিইউগুলো।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সোনাটা অরিজিনালি অতটা পরিশুদ্ধও নয়, যেটা আমরা গোল্ড হিসেবে চিনি, কিন্তু ওই স্ক্র্যাপটাও ওরা বিক্রি করে দেয়। ওকে, সো দোজ আর দ্য ডিরেক্ট ইনভেন্টরিজ। দেন ইনডিরেক্ট, দ্যাট মিন্স দিজ ইনভেন্টরিজ include those items which are necessarily required for manufacturing but do not become the component of the finished production. যেমন আমি ধর এই তেলের কথাটাই বললাম, তেল করতে গেলে যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো র ম্যাটেরিয়ালগুলো আনা হলো, সেই র ম্যাটেরিয়ালগুলো তৈরি হলো, ডিরেক্ট হাফ তৈরি হলো, ফুল তৈরি হলো, মিসলিনিয়াস হলো, এমআরও হলো, সেখানকার যেগুলো লাগে। সব কটা প্রোডাকশনে যে এমআরও থাকবে এমন কোনো কথা নেই, এমআরও হলো। অথচ কিছু জিনিস কিন্তু আমাদের খরচার বাইরে চলে গেল, যেগুলো হচ্ছে অনেক সময় ট্রান্সপোর্টেশন, যেমন অয়েল, গিজ, লুব্রিকেন্টস, পেট্রোল, অফিস মেটেরিয়াল, মেনটেনেন্স মেটেরিয়াল, এই জিনিসগুলো সবসময় কিন্তু অনেক সময় আমার স্টকের বাইরে চলে যায়। অর্থাৎ স্টক মানেই যে আমার কাছে ওটাই একমাত্র বিক্রি করার জায়গা, ওটা থেকেই বিক্রি হবে সেটা নয়। ওই যে প্রথম দিন থেকে ওয়ারে যে কথাটা বলা হয়েছে যে দেয়ার আর আদার এক্সটার্নাল ফ্যাক্টরস কাজ করে, যেটা আবার ইনডিরেক্ট ইনভেন্টরিজ মধ্যে আছে। অর্থাৎ তেলটা তৈরি করতে গেলে যে মেশিনটাকে চালাতে হচ্ছে, সেই মেশিনটাকে চালাতে গেলে পেট্রোল লাগছে। হেন্স পেট্রোল ইজ এ স্টকে রাখতে হবে। যদি পেট্রোল না থাকে, যদি ইনভেন্টরিতে পেট্রোল না থাকে, দেন গ্যাস ওটা তৈরি হবে না। অফিস ম্যাটেরিয়াল কিছু আছে, কিছু মেনটেনেন্স ম্যাটেরিয়াল আছে, এইগুলো সবই কিন্তু ইনডিরেক্ট ইনভেন্টরিজের মধ্যে ঢুকে পড়ে। এবার রিজনস কেন আমরা ইনভেন্টরি মেনটেন করব। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ হিজ হেল্পস ইন স্মুথ অ্যান্ড এফিশিয়েন্ট রিটার্নিং অফ দ্য বিজনেস অর রানিং অফ দ্য বিজনেস। ইট প্রোভাইডস অ্যাডিকুয়েট সার্ভিস টু দ্য কাস্টমার। It reduces the possibility of duplication of order. Normally ইনভয়েস বা স্টক না থাকলে অনেক সময় কিন্তু ডুপ্লিকেশন অফ অর্ডার হয়ে যায়। এটা হয়তো আমাদের ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে প্রবলেম নয়, বা ছোট ছোট দোকানের জন্য প্রবলেম নয়, এটা যখন বড় বড় কোম্পানিগুলো হয় তার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। ইট হেল্পস, আমি আজকেই তোদেরকে বলতে পারি এই স্ক্র্যাপ প্রোডাক্ট থেকে একটা বিরাট বড় কোম্পানি কি জিনিস তৈরি করছে, হঠাৎ করে আমার মনে পড়লো বলে তাই আজকেই কিনেছি। সেটা হচ্ছে টার্টেল কোম্পানিকে তোরা চিনিস অলরেডি নিশ্চয়ই, যারা কিন্তু মানে সব থেকে বেশি পরিচিত তাদের শার্ট আর টি শার্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি, শার্ট আর টি শার্ট। এরা কিন্তু এই মার্কেটে তাদের যে স্ক্র্যাপ প্রোডাক্ট আছে সেই স্ক্র্যাপ প্রোডাক্ট দিয়ে মাস্ক তৈরি করছে, এবং সেই মাস্কটা কিন্তু দুরন্ত, খুব ভালো মাস্ক, কম দামে খুব ভালো মাস্ক। ওকে, সো এখানে কিন্তু ওরা ওই স্ক্র্যাপ প্রোডাক্ট থেকেই তৈরি করছে। আজকেই জাস্ট কিনলাম বলে দেখলাম, সেই জন্য হঠাৎ মনে পড়লো। ইট হেল্পস ইন মেনটেনিং দ্য ইকোনমি, এটা অ্যাজ ইউজুয়াল। ইট হেল্পস ইন মিনিমাইজিং দ্য লস্ট অর ডিউ টু দ্য ডিটেটোরিয়াম বা ডিটেরিওরেশন। ডিটেটোরিয়াম একটা জিনিস আর ডিটেরিওরেশন একটা জিনিস। কিরকম হয়, অর্থাৎ ধর এই টার্টেল কোম্পানির কথা যখন একবার বললাম, ধর এটা করতে গিয়ে ওরা দেখলো যে স্ক্র্যাপ প্রোডাক্টগুলো আছে বা ডাইরেক্ট টার্টেলের যে টি শার্টগুলো আছে সেইগুলো করতে গিয়ে ওরা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করলো, এবং সেটা করতে গিয়ে দেখলো যে ওদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ডিমান্ড ছিল, ওরা ডিমান্ড অনুযায়ী কিছু ভুল জায়গায় ভুল রকম সাপ্লাই করে ফেলেছে। যেখানে হয়তো 100টা ছিল সেখানে হয়তো ওরা 50টা করেছে, যেখানে 50টা ছিল সেখানে 100টা করে ফেলেছে। এই যে যখনই এই প্রবলেমটা ওরা দেখলো, এটা কিন্তু একমাত্র কোত্থেকে দেখতে পারে, সেটা একমাত্র যদি ওদের কাছে ইনভেন্টরিটা না থাকে, দেন ওরা কিন্তু খুঁজে বেড়াবে যে কোথায় সাপ্লাই হয়েছে আর কোথায় ডিমান্ডটা ছিল। সো এই যে লসটা হতে পারে সেই লসটাকে মিনিমাইজ করার জন্যই কিন্তু ডিটেরিওরেশনটা খুব দরকার। অবসোলেন্স বা ড্যামেজটা তো বোঝাই যাচ্ছে। অবসোলেন্স মানে একটা কোম্পানিতে গেল, ওরা সাপ্লাইটা করেছিল, করার পর ওরা আবার রিটার্ন পাঠালো যে না এটা ভুল হয়েছে, এটা আমরা যে
টাইপের চেয়েছিলাম, নট ড্যামেজড, যে টাইপের চেয়েছিলাম সেই টাইপের নয়। ওরা কিন্তু তখন দেখলো যে না, ইনভেন্টারিতে কিন্তু ওদের কাছে যে কথাটা ওরা বলেছে সেটাই কিন্তু আছে, ওরা এখন ভুলভাল কথা বলছে যাদেরকে সাপ্লাইটা দেওয়া হয়েছে। তাহলে ওরা তখন ডাইরেক্টলি এটা বলতে পারে যে না, অ্যাকর্ডিং টু ইনভেন্টারি দ্যাট ইজ ইয়োর থিং। ওকে, তার মানে কিন্তু একদম প্রথমে যে কথাটা এসছিল যে শুধু স্টক, স্টক তো বটেই, তার সঙ্গে আর একটা জিনিসও কাজ করছে, সেটা হচ্ছে একটু ডকুমেন্টেশন এবং ক্যালকুলেশন। ওকে, দেন ইট অ্যাক্টস অ্যাজ এ বাফার স্টক। এটা তো অ্যাজ ইউজুয়াল, এই যে বলছিলাম যে সবসময় কিছু জিনিস এক্সট্রা কিনে রাখা বা এক্সট্রা স্টকে রাখা, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ বাফার স্টক। আর এখানে যেটা লেখা, when raw materials are received late and shop rejections are too many, অর্থাৎ শপ রিজেকশনও কিন্তু কিছু হতে পারে। এখন যদি গিয়ে টাটেল কোম্পানি সমস্ত দোকানে বলে যে আপনারা টি শার্ট নিয়ে রাখুন, নর্মালি কোনো শপ কিন্তু টি শার্ট কিনবে না বা শার্ট কিনবে না, তারা কিন্তু এখন ওই মাস্কগুলোকেই কিনবে। হেন্স ওই শপ রিজেকশনও কিন্তু ওই ওদের এর মধ্যে ঢুকে যাচ্ছে। সো টেক্স অ্যাডভান্টেজেস অফ প্রাইস ডিসকাউন্টস বাই বাল্ক পারচেজিং। যদি একসঙ্গে অনেক কেনাকাটা করা হয় তখন কিন্তু একটা ডিসকাউন্ট পাওয়া যায়। সো দ্যাট ইজ পার্টিকুলারলি দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ইনভেন্টরি। দেন দ্য টাইপস, কারণ মনে আছে টাইপগুলো? দেবতনুর মনে আছে? মনে নেই। ঋতুপর্ণা মনে আছে? এই ইনভেন্টারি কোশ্চেন জিজ্ঞেস করবেন না স্যার, একদমই নেই, অনেক কষ্টে পাস করেছি স্যার। এরকম বলছিস কেন? সোজাই। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমার হার্টবিট বেড়ে গেছিল পরীক্ষার আগের দিন। আচ্ছা যাও, দেখা যাক, আমরা পরপর স্টেপগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? শুনবি। টাইপস অফ, আচ্ছা তোর নাম চেঞ্জ হয়ে গেছে। স্যার আমি ইয়েটা চেঞ্জ করেছি একটুখানি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। টাইপস অফ ইনভেন্টরি মডেলস, অর্থাৎ আমরা যখন ইনভেন্টরি মডেলে যাব সেখানে কতগুলো টাইপের কথা আমাদের ভাবতে হবে। আমরা ক্লাসিফিকেশনে কিন্তু যাইনি, ক্লাসিফিকেশনটা জাস্ট ডিরেক্ট আর ইনডিরেক্ট বলে চলে এলাম। নেক্সট যেটা ঢুকলাম সেটা হচ্ছে টাইপস। টাইপসের মধ্যে ফার্স্টেরটাই হচ্ছে ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন মানে কি? আপ ডাউন। সো দিস হ্যাভ টু বি ক্যারিড বিকজ sales and the production times cannot be predicted accurately। অর্থাৎ যেখানে আমাদের কাছে যেটা সেলস আর প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে ঠিকঠাক প্রেডিকশন হচ্ছে না। এই যে একটু আগে আমরা বলেছিলাম যে বাজি কোম্পানিগুলো সারা বছর ধরে কিন্তু বাজি তৈরি করে। নর্মালি দিওয়ালির আগে 2 মাস আগে থেকে ওদের প্রচুর পরিমাণে বাজি তৈরি শুরু হয়। তাছাড়াও কিন্তু ওরা বাফার স্টকে অনেক কিছু রাখে। ওরা জানে যে শুধু দেওয়ালি কেন, দুর্গাপুজোতেও বাজি ফাটে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচেও বাজি ফাটে, ঠিক আছে? ইভেন করোনা হলেও বাজি ফাটাতে হয়। অতএব বাজি কোম্পানিগুলো বাজি স্টকে রাখে। কিন্তু এখন যে প্রবলেমটা ওদের হচ্ছে, ওরা দেখছে যে যতটা ওদের কাছে এক্সপেকটেশনে বিক্রির জন্য ছিল ততটা কিন্তু নেই, অর্থাৎ সেটা কিন্তু ফল করতে পারে। তো এইরকম ধরনের যে ইনভেন্টারিজগুলো সেটা কি আপ ডাউন করছে, দ্যাট মিনস দ্য সেলস অ্যান্ড দ্য প্রোডাকশন ক্যান নট বি প্রেডিক্টেড অ্যাকুরেটলি। ওরা কিন্তু এখন কতটা প্রোডাকশন করবে সেটা ভেবে উঠতে পারছে না। দ্যাট টাইপ অফ ইনভেন্টরিজ যেটা ওরা রাখবে সঙ্গে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফ্লাকচুয়েশন। ইন রিয়েল লাইফ প্রবলেমস there are the fluctuations in the demand and lead time। এই লিড টাইমটা আমরা পরে আবার ফিরবো, একটু মাথায় রাখবো। লিড টাইমস দ্যাট অ্যাফেক্ট দ্য প্রোডাকশন অফ আইটেমস, such types of reserve stocks or safety stocks are called the fluctuation inventory। দুটো নাম আছে, একটা রিজার্ভ, একটা সেফটি। যদি বাজি কোম্পানির আজকে করোনা না হতো হয়তো প্রচুর বাজি ফাটতো, তাহলে তাদের কাছে সেটাকে সেফটি স্টক হিসেবে নাম থাকতো।
সেটাই রিজার্ভ স্টক। কিন্তু আজকে দেখছি যে ওরা 1 বছর ধরে বাজিগুলো রাখতে গেলে সেটা ওদের কাছে প্রবলেমও হতে পারে, কারণ অ্যানাদার কস্ট ইজ দেয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ স্টোরেজ কস্ট, সেগুলো ঢুকবে। সো ফ্লাকচুয়েশন ইনভেন্টরিজ মানে যেখানে সাপ্লাই ডিমান্ড এ দুটোর মধ্যে ফ্লাকচুয়েট করছে। দেন সেকেন্ড ওয়ান, অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। সবার জন্যই বলছি আমি ইনভেন্টারিতে অসাধারণ, ঠিক আছে, আমি প্রচুর বিজনেস ভালো জানি। অতএব তোরা যদি ভাবিস যে মানে আমি ইনভেন্টারি ভয়ঙ্কর জানি, সেরকম ব্যাপার নয়, ঠিক আছে। তোরা থার্ড সেমিস্টারে যেটা পড়ে এসছিস, আমার যেটুকুনি নিজে আমি বুঝতে পেরেছি আমি সেটুকুনি তোদেরকে বলছি, বেসড অন ইনভেন্টারি। হ্যাঁ, এর বাইরে কিছু নয়, হয়তো একটু স্টেপ ওয়াইজ করে রেখেছি। কাজ চলে যাবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কাজ চলে যাবে তো? একদম কাজ চলে যাবে, এটা এটা তাহলে ঠিক হ্যাঁ, আছে। এটা একদম কাজ চলে যাবে, কারণ আমি ইনভেন্টারিতে ভয়ঙ্কর ব্যাপার। আর এখানে যেটা আছে সেটা স্টেপ ওয়াইজ গোছানো বলতে পারিস, গুছিয়ে দেওয়া, ঠিক আছে। কারণ তোদের যেটা থার্ড সেমিস্টারে ছিল অনেক ছিল, এখানে সেটুকুনি লাগবে না, অতটাও লাগবে না, যেটুকুনি লাগবে সেটুকুনি। ওকে, অ্যাটলিস্ট বিজনেস করতে নামলে সেটুকুনি বুঝে যাবে যে এইটুকুনি করতে হবে। অ্যান্টিসিপেশন ইনভেন্টরি, these are built in advance by all হবে না, by anticipating on or foreseeing the future demand। অর্থাৎ যেটা আমার কাছে আমরা চিন্তা করছি, একটু আগেও যে কথাটা বলছিলাম, বরং এক্সাম্পল দিয়ে যাই, ফ্যান অর কুলার বিফোর দ্য অনসেট অফ সামার সিজন। অর্থাৎ আমরা ফিউচারের একটা ফ্যান কোম্পানি, ওরিয়েন্ট, পোলার, এরা ভাবছে আমি শীতকালে যতগুলো না ফ্যান তৈরি করব বা কুলার তৈরি করব, তার থেকে আমার সামার সিজনে বেশি চলবে। সো দ্যাট ইজ দে আর ফোরসিং, অর্থাৎ ফিউচারটাকে ওরা চিন্তা করছে। সেই চিন্তাটা করে ওরা কি করছে, আগে থেকে প্রচুর স্টক রেডি রাখছে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। অর্থাৎ ইমিডিয়েট আমার কাছে ডিমান্ড নেই, ডিমান্ডটা ভবিষ্যতে আসবে, সেটা রেসপেক্টে যে স্টক তৈরি হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। এখানে আমরা এটা এক্ষুনি বললাম, দ্যাট প্রোডাকশন অফ ক্র্যাকার্স বিফোর দ্য দেওয়ালি ফেস্টিভ্যাল, দ্যাট ইজ অলসো অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। ফ্লাকচুয়েশন গেল, অ্যান্টিসিপেশন গেল। দেন থার্ড ওয়ান, দ্যাট ইজ নোন অ্যাজ সাইকেল or lot size inventory. Generally, the rate of consumption is different from the rate of production. অর্থাৎ or purchasing, অর্থাৎ যখন যতটা আমার কাছে তৈরি হলো প্রোডাকশন, ঠিক ততটা কনজামশন হলো না, সোজা কথায় সেল হলো না। ফার্স্ট যে প্রবলেমটা সেটা কিন্তু ডিফারেন্ট, ফ্লাকচুয়েশন, অর্থাৎ সেটা বোঝা যাচ্ছে না যে কতটা। এখানকার মেন ব্যাপারটা হচ্ছে ক্যান নট বি প্রেডিক্টেড অ্যাকুরেটলি, দ্যাটস ওয়াই ইট ইজ ফ্লাকচুয়েটেড। তার পরেরটা হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে অ্যান্টিসিপেশন। তার পরেরটা হচ্ছে হয়তো কিছুটা ভাবা যেতে পারে এটা লসের মতো, যদিও লস নয়, যেটাকে পরে ইউজ করা যাবে। অর্থাৎ যতটা প্রোডাকশন হয়েছে, কনজামশন হয়তো ঠিক তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়। Therefore, items are produced in larger quantities which result in lot size, also called as cycle inventory. Now, the first term, why that is lot? আমরা বাংলাতেও কথাটা এই ওয়ার্ডটা ইউজ করি, লটকে লট এরমভাবে বলি, অর্থাৎ প্রচুর প্রচুর প্রচুর। আমরা লট শব্দটা অরিজিনালি চলে এসছে সেই ওয়ার্ডটাই কিন্তু এখানে, যেখানে প্রচুর তৈরি হয়েছে এবং তারপরে সেটাকে নষ্ট না করে সাইকেলে ফেলা যায়, অর্থাৎ রেখে দিয়ে আমরা ভবিষ্যতে আবার ইউজ করতে পারি। সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সাইকেল অর লট সাইজ ইনভেন্টরি। যতটা প্রোডাকশন ততটা সাপ্লাই দরকার পড়েনি। সেকেন্ড, থার্ড, ফোর্থ ওয়ান টাইপের মধ্যে ট্রান্সপোর্টেশন ইনভেন্টরি, ডিরেক্ট নয়। দিস অ্যারাইজেস ডিউ টু দ্য ট্রান্সপোর্টেশন of inventory items to the various distribution center। অর্থাৎ আমাদের বিজনেস করতে গেলে এটাও ভাবতে হবে, যেটা আমরা ট্রান্সপোর্টেশন মডেলে গিয়ে চেক করেছি, যে কি আমাদের যত কিছুই থাকুক না কেন, এবার
এই সাপ্লাই ডিমান্ডটাকে মানতে গিয়ে আমাদের যা যা ট্রান্সপোর্টেশন লাগবে সেটাও কিন্তু ওই ট্রান্সপোর্টেশন ইনভেন্টরিজের মধ্যে ঢোকে। অর্থাৎ কি, কিছু টাকা পয়সা যেটাকে সবসময় ভেবে রাখতে হবে। অ্যান্ড কাস্টমার্স ফ্রম দ্য ভেরিয়াস প্রোডাকশন সেন্টার্স, যেমন এখন সাপোজ এখন যেহেতু মোস্ট অফ দ্য কোম্পানিজ কি করছে, যাদের এমপ্লয়ীদের নিয়ে যাচ্ছে অফিসে, নিয়ে যেতে বাধ্য হচ্ছে বলা যেতে পারে, তাদের কি করা হচ্ছে, তাদেরকে গাড়ি দিচ্ছে। তাহলে এটা কিন্তু ওয়ান টাইপ অফ, এই চিন্তা ভাবনাটা কিন্তু ইনভেন্টরির মধ্যে ছিল না, বাট দ্যাট ইজ তাদেরকে দিতে হচ্ছে। উইদাউট গাড়ি কিন্তু তারা যাচ্ছে না বা যেতে পারছে না মোস্ট অফ দ্য এর ক্ষেত্রে। সো এই জায়গাটাও যে ভেরিয়াস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কাস্টমার্স ফ্রম দ্য ভেরিয়াস প্রোডাকশন সেন্টার, দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন ইনভেন্টরি ডিপেন্ডস অন দ্য টাইম কনজিউমড ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড নেচার অফ দ্য ডিমান্ড। তার মানে মোদ্দা কথা, ট্রান্সপোর্টেশন একটা ইনভেন্টরির মধ্যে ঢুকে পড়ছে। ফিফথ ওয়ান, ডিকাপলিং। The inventories used to reduce the interdependence of various stage of production system are known as the decoupling. Decoupling আমরা আগেও অ্যালগোরিদমিক্যালিও পেয়েছি, অর্থাৎ একটার সঙ্গে একটার যখন কোনো রিলেশন থাকে না। ওকে, যেমন কোনো খাতা কোম্পানিতে যখন যাওয়া যায়, তোরা দেখবি যে খাতা কোম্পানিতে কিন্তু কাগজ আসছে এক জায়গা থেকে, সুতো আসছে আর এক জায়গা থেকে, আর তারপর খাতাটা তৈরি হচ্ছে। তারা কিন্তু নিজেরা এই কাগজটা তৈরি করছে না। তাহলে এই রকম ক্ষেত্রে যে যখন তাদের মধ্যে প্রোডাকশন সিস্টেমের মধ্যে কোনো রকম কানেকশন নেই, মানে রিডিউস করছে অনেক কিছু ডিপেন্ডেন্সিটা, তখন সেই টাইপের যে ইনভেন্টরিটা কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে ডিকাপলিং। তাহলে পাঁচটা এখন রয়েছে আমাদের কাছে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কাছে ফ্লাকচুয়েশন, সেকেন্ড ওয়ান অ্যান্টিসিপেশন, থার্ড ওয়ান সাইকেল অর লট সাইজ, ট্রান্সপোর্টেশন, ডিকাপলিং। ওকে, এইবার বল এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা, তারপর আমরা নেক্সট স্টেপটায় যাব। বলে ফেল। যাক, কেউ কিছু বলছে না যখন, তাহলে এগোই। ফার্স্টেরটা গেল হচ্ছে নর্মাল, সেকেন্ডেরটায় যখন এলাম সেটা হচ্ছে আমাদের কাছে টাইপ, ফোর্থ ওয়ান থার্ড ওয়ান কস্টস, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ কস্টস অফ ইনভেন্টরিজ। চারটে ক্যাটাগরি আছে। নাম্বার ওয়ান, আইটেম অর প্রোডাকশন অর পারচেজ, এটা একটা কস্ট। সেকেন্ড ওয়ান, অর্ডারিং অর সেট আপ কস্ট। নোটেশনগুলো একটু দেখিস, ইদার C3 অর C0, কোথাও C0 লেখে, কোথাও C3 লেখে। কখনো C3 আর C0 কিন্তু মানে অন্য কোনো জায়গায় লেখা হয় না, একমাত্র অর্ডারিংয়েই লেখা হয়। ওকে, নর্মালি মনে হয় এটা 0 লেখা হয় না, এটা অর্ডারিংয়ের জন্য ও লেখা হয় হয়তো। থার্ড ওয়ান, ক্যারিং অর হোল্ডিং কস্ট। ওকে, ফোর্থ ওয়ান, শর্টেজ অর স্টক আউট কস্ট। এটা C1, এটা C2, এটা C3, এটা আইটেম। ফার্স্ট অফ অল, item or production or purchase cost. It refers to the cost associated with an item whether it is manufactured or purchased. অর্থাৎ একটা কোম্পানি তার প্রোডাকশন করতে গেলে যে আইটেমগুলোকে কিনছে, সেই আইটেমগুলো কাঁচামাল, র ম্যাটেরিয়ালস হতে পারে বা রেডি প্রোডাক্ট হতে পারে, সেইগুলোর জন্যে যে জিনিসগুলো কিনছে বা ম্যানুফ্যাকচার করছে, সেইগুলোর জন্যে যে খরচা হচ্ছে তাকে বলা হচ্ছে আইটেম কস্ট। আজকে কোনো একটা কোম্পানি যদি কোনো কিছু প্রডিউস করে, সেই প্রডিউস করতে গেলে যেটা তার র ম্যাটেরিয়াল কেনা, সেটা হচ্ছে তার আইটেম কস্ট। একটা মোবাইল শপ যদি মোবাইল বেচে, তাহলে মোবাইলগুলো কিনছে, দ্যাট মিন্স যেগুলো কিনলো সেই ওই
তার জন্য যে খরচাটা হলো সেটা হচ্ছে কি আইটেম কস্ট। দ্য পারচেস প্রাইস উইল বি কনসিডার when discounts are allowed for any purchase above a certain quantity। অর্থাৎ কখনো কখনো একটা বাল্ক প্রোডাকশন বা বাল্ক কেনাকাটার উপরে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, সেই জিনিসটাও কিন্তু কনসিডারেশনের মধ্যে ঢোকে, সেটা আইটেম কস্টে। দেন সেকেন্ড ওয়ান, সেট আপ অর অর্ডারিং কস্ট। দিস costs include the fixed cost associated with obtaining goods through placing of an order or purchasing or manufacturing or setting up a machinery before starting the production। খাতা তৈরি হবে, খাতা তৈরির আগে কাগজ চলে এলো, দ্যাট ইজ আইটেম কস্ট। কাগজ যেগুলো এলো আইটেম। সেকেন্ড ওয়ান, ওই খাতাগুলোকে ঠিক করে পরিষ্কার করে কাটার জন্য একটা মেশিন আছে, সেইটা যেটা সেটা কিন্তু চালাতে গেলে প্রতি মাসে একটা খরচা হয়। তার সেট আপ যেটা করা হয়েছে সেটা কিন্তু ওয়ান টাইম। এই সেটিং আপে মেশিনারি বিফোর স্টার্টিং দ্য প্রোডাকশন, সেটা কিন্তু আমাদের কাছে সেট আপ কস্ট বা অর্ডারিং কস্ট। নাও দ্যাট মে অলসো পারচেজ, রিকুইজিশন, ফলো আপ, রিসিভিং দ্য গুডস, কোয়ালিটি কন্ট্রোল, সব কিছু কিন্তু এই সেট আপ বা অর্ডারিং কস্টের মধ্যে ঢুকে পড়ে, যেটা নর্মালি খুব একটা ফ্লাকচুয়েট করে না, যেটা থাকে একটা জায়গাতে প্রায় ফিক্সড, এরকম বলা যেতে পারে। দিজ আর অলসো কল্ড অ্যাজ অর্ডার কস্ট অর রিপ্লেনিশমেন্ট কস্ট, ইউজুয়ালি ডিনোটেড বাই C3 পার প্রোডাকশন রান। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাকশনের বা রানের জন্যে সেটাকে আমাদের দরকার হয়। দে আর অ্যাজিউমড টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোয়ালিটি অর্ডার্ড অর দ্য প্রডিউস। কারণ যেহেতু একবার কেনার পর সেটাকে আবার ইউজ করা হচ্ছে বা কখনো কখনো সেম প্রোডাক্টই ইউজ হচ্ছে, তাই কোয়ালিটি নিয়ে সেটাকে ভাবার দরকার নেই, একবার ভাবলেই জিনিসটাকে হয়। ওকে, নেক্সট, ক্যারিং অর দ্য হোল্ডিং কস্ট। Once again that is fixed most of the times. The cost associated with carrying or holding the goods in stock is known as holding or carrying cost. This is denoted by C1 and ভালো করে এটা লেখাটা দেখবি, পার ইউনিট অফ গুডস ফর এ ইউনিট অফ টাইম। নর্মালি এটা একটা ইউনিট পার, মানে পার ইউনিট পার টাইম এরমভাবে লেখা হয়। ক্যারিং বা হোল্ডিং কস্টকে দুটো বাই থাকে। দ্য ফলোয়িং কম্পোনেন্টস কনস্টিটিউট দ্য হোল্ডিং কস্ট। নাম্বার ওয়ান, ইনভেস্টেড ক্যাপিটাল কস্ট। দিস ইজ দ্য ইন্টারেস্ট চার্জ ওভার দ্য ক্যাপিটাল ইনভেস্টেড। সেকেন্ড ওয়ান, রেকর্ড কিপিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। খুব একটা দরকার লাগবে না, জাস্ট এটা বলা। নাম্বার থ্রি, হ্যান্ডেলিং কস্ট। That means the cost associated with movement of stock such as cost of labor। অনেকটা এইরকম যে লেবার বাড়ানো কমানো, এটার সঙ্গে কিন্তু যে পুরো জিনিসটা সেটআপটা যেটা তৈরি হয়েছে তার সঙ্গে যে কাজটা তৈরি হচ্ছে ক্যারিং কস্টের, সেটা কিন্তু কস্ট অফ লেবারটা যেমন বাড়ছে কমছে তার সঙ্গে ইনভেন্টরিও বাড়ছে কমছে, তো এই জায়গাটাও কিন্তু ওটা দাঁড়িয়ে থাকে। দেন স্টোরেজ কস্ট, দেন ডেপ্রিসিয়েশন কস্ট। ওকে, এখন ডিপ্রিসিয়েশনের মধ্যে আবার তিনটে পার্ট ঢুকছে, দ্যাট ইজ ডিপ্রিসিয়েশন, ডিটোরিয়েশন অ্যান্ড অবসোলেন্স কস্ট। আমরা একটু আগে ব্যাপারটা বলেছিলাম। ট্যাক্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট, এটা জাস্ট এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে, অত ভাবার দরকার নেই। পারচেস প্রাইস অর প্রোডাকশন কস্ট, স্যালভেজ কস্ট অর দ্য সেলিং প্রাইস। তাহলে এখনো পর্যন্ত আমাদের তিনটে গেল। নাম্বার ওয়ান আইটেম, সেকেন্ড ওয়ান অর্ডারিং, থার্ড ওয়ান ক্যারিং, লাস্ট ওয়ান শর্টেজ অর স্টক আউট। এটাও খুব ইম্পর্টেন্ট। দ্য পেনাল্টি কস্ট দ্যাট আর ইনকিউরড as a result of running out of stock, that is shortage। অর্থাৎ যখনই যতটা ডিমান্ড ছিল ততটা কিন্তু আমাদের কাছে প্রোডাকশন হয়নি, হলে পুরোটাকেই দেওয়া যেত, তখন যে
শর্টেজটা হলো, সেই শর্টেজটাকেই আমাদের বলা হচ্ছে শর্টেজ কস্ট। অর্থাৎ এবার যে ধরা যাক 100টা প্রোডাক্ট করতে বলেছে, আমরা 80টা প্রোডাক্ট তৈরি করেছিলাম। এবার 80টা প্রোডাক্ট করতে গিয়ে শুধু যে কাঁচামালের খরচাটা লেগেছে তাই না, আমাদের কিন্তু ওই বাকি খরচাগুলোও লেগেছে। সেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন, সেগুলো হচ্ছে স্টোরেজ, সেগুলো হচ্ছে ক্যারিং অর হোল্ডিং, ইচ অ্যান্ড এভরিথিং। এবার বাকি 20টা করতে গেলে কাঁচামালের দামটা ভাবলে শুধু হবে না, আবার ওই যে ফিক্সড টাইপের যে কস্টগুলো আছে সেগুলোকে আবার ভাবতে হবে। সো দেন আবার কিন্তু খরচাটা বেড়ে গেল। সো দ্যাট ইজ অলসো আর শর্টেজ কস্ট। ওকে, কি হলো, এটা নেমে গেল কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ইফ দ্য আনফিল্ড ডিমান্ড, এটাকে C2 দিয়ে ডিফাইন করা হয়। ইফ দ্য আনফিল্ড ডিমান্ড ফর দ্য গুডস ক্যান বি স্যাটিসফাইড, এটা স্যাটিসফাইড হবে অ্যাট আ লেটার ডেট or later date, that is called as backlog. These costs are assumed to vary directly with the shortage quantity and the delaying time both. If the unfilled demand is lost, এটাকে নিয়ে অত ভাবার দরকার নেই। এবার বল, আমাদের কাছে 4টে ছিল, আমাদের ফার্স্ট থেকে যে কস্টগুলো সেগুলো একটু আইডিয়া হয়েছে কিনা, বা এখনো কোনো কোশ্চেন আছে কিনা একটু বল, তারপর ক্লাসিফিকেশনে যাব। আমি আবার বলছি, প্রথম হচ্ছে টাইপ, যে কটা টাইপ আছে, দেন কস্ট, দেন ক্লাসিফিকেশনস। এবার বল। প্রবলেম করতে গেলে কিন্তু কিছুটা এগুলো লাগতে হবে, সেই জন্য বল। কি কারো কোনো কোশ্চেন আছে? নেই মনে হয়। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে সেটা বল আগে। ঠিক ইন্টারেস্ট পাই না এই বিষয়ে। আচ্ছা, অঙ্ক করলে একটু তবু ইন্টারেস্ট পাওয়া যেত আর কি। করলে বোঝা যাবে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার অঙ্কটা করার আগে একটু জাস্ট এই জায়গাটা থেকে যাই, তাহলে একটু হয়ে যাবে, ঠিক আছে? কারণ ক্লাসিফিকেশন কতগুলো হয়েছে আমি তো জানি না, তো যেহেতু ওটা অনেক বেশি ব্রডার ওয়েতে ছিল তোদের থার্ড সেমিস্টারে, এখানে আমরা যেমন কথাটা বলছি যে ইনভেন্টরি মডেল কিভাবে কাজ করে। এক হচ্ছে, ধরা যাক ওই একটা সেলফোন সেলিং শপ রয়েছে, সেখানে সেলফোনটা বিক্রি করা হচ্ছে, যে কটা সেলফোন আছে রেখে দেওয়া হয়েছে সেটাকেই আমরা বলছি স্টক। এবার কি কি কাজ হচ্ছে, যে সেলফোন যারা সাপ্লায়ার তারা একটা, তাহলে অর্ডার প্লেসড হচ্ছে, অর্ডার রিসিভড হচ্ছে, আর কার কাছে যাচ্ছে? কাস্টমারের কাছে যাচ্ছে, অ্যান্ড কাস্টমার ইজ নোন অ্যাজ মার্কেট। তাহলে পুরো জিনিসটা কার উপর নির্ভর করছে? আচ্ছা, এক্ষুনি শেষ হবে, আমি কি এটা কেটে দেবো, দিয়ে আবার তোরা জয়েন করবি? এটা বেটার হবে। বলুন। হুম, তাই মিনিটস। তোর এই বাঁদরামিটা শুনতে পাচ্ছে ওরা, তোদেরকে বলিনি, ছেলেকে বললাম। আচ্ছা, সবাই এসছে নাকি?
বা সব লকডাউন হয়ে যাচ্ছে, শুনছেন তো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমাদের বেলঘরিয়া এইমাত্র অ্যানাউন্স করলো। ও লকডাউন হবে? হ্যাঁ, আমাদের বেলঘরিয়াতে হবে, তো আপনাদের ওদিকে হতেও বেশি দিন সময় নেই আর কি। আমাদের বাড়ির চারপাশেই কোভিড সব, মানে একটা দুটো হ্যাঁ, বাড়ির ওই পরে পরে। জায়গা ধরে ধরে সব করে দিচ্ছে। আমাদের এখান থেকে এই জাস্ট লাইভ দেখলাম ইয়েটা, হ্যাঁ কি খবরটা। করেছে তোকে বেরোতে, তোকে বাইরে বেরোতে দেবে কি মনে হয়? না হ্যাঁ দেবে না। না দেওয়াই ভালো, লোকজন খুব সচেতন ভালো তো। কি ভালো কি ভালো না আমি তোকে জিজ্ঞেস, তুই কি, তোকে আমি জিজ্ঞেস করেছি যে তোর কি মনে হয় তো ওখানকার লোকজন বাইরে বেরোবে কি বেরোবে না? ও বাবা, সে তো মানবে থোড়ি, তাহলে একবার ফালতু লকডাউন বলে লাভ নেই বাবু সোনা, ঠিক আছে? হ্যাঁ, আগে আগে রাস্তা ক্রস করতে 5 মিনিট লাগতো, এখন আগে রাস্তা ক্রস করতে 5 মিনিট লাগতো, এখন 7 মিনিট লাগে। সেই। আর আর সব থেকে বড় কথা, মানে 3 মাস বাদে গরুরা সবাই ছাড়া পেয়েছে, আর কেউ ঘরে আবার আটকা পড়ে। হ্যাঁ এই হয়েছে ব্যাপার আর কি। খুব সচেতন তো মানুষ, যাই হোক, এই নিয়ে আর কথা না বলাই ভালো। বলছে যে এই 10 দিন নাকি মানে ভয়ঙ্কর ব্যাপার একটা লকডাউন চলবে, ঠিক আছে? হ্যাঁ সেই। অলরেডি তো কমিউনিটি স্প্রেড অদ্ভুত অনেক হয়ে গেছে। অদ্ভুত ভাবে লকডাউন করেছে। ধরুন কেউ সল্টলেকের ভেতরে যাবে, সে ধরুন মানিকতলার ওদিক থেকে মুচিবাজার হয়ে, মানিকতলা বলছি, উল্টোডাঙ্গা দিয়ে মানে খান্না মোড় থেকে মুচিবাজার হয়ে সল্টলেক যাবে, মানে ওই রাস্তাটা টানা, মুচিবাজারের সামনের ওই রাস্তাটা পুরোটা বন্ধ করা। হঠাৎ করে সে মুচিবাজারের ওখানে ঢুকবে, লাফ দিয়ে গিয়ে ডিরেক্ট সল্টলেকের আইল্যান্ডে পড়বে, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না? জানি না কি হবে আলটিমেট। মোদ্দা কথা আমি সবসময় কন্টেনমেন্ট জোনে ছিলাম, আছি। 11-13 আমার আমরা চারপাশে এখন বাড়ি। ঢুকলাম। না আমরা সব সময় ছিলাম, ঠিক আছে? আমার মাঝে একবার ভয়ও হচ্ছিল, তারপর চিন্তা করে হিসেব করে দেখলাম যে না, কারণ আমি দুজন রিক্সাওয়ালার রিক্সাতে উঠেছিলাম, তারা সবাই কোভিড পজিটিভ হয়ে ধরে নিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি হিসেব করে দেখলাম তাদের প্রায় 1 মাস আগে, ঠিক আছে? অতএব 1 মাসের মধ্যে আমার যখন হয়নি, তাহলে এসে গেছে। ওদের থেকে আপাতত যদি হয়, ওদের থেকে আপাতত হবে না। কি যাত্রা। আরে আমরা সবাই হয়তো ক্যারি করছি, আমরা নিজেরাও জানি না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, কারো শরীরে অ্যান্টিবডি যেরকম আর কি, মানে কেউ ইয়ে করতে পারছে, রেজিস্ট করতে পারছে, কেউ পারছে না, তারাই যাচ্ছে হসপিটালাইজ হচ্ছে, আর কিছুই না। হ্যাঁ আচ্ছা, তাহলে শুরু করি। আর কেউ আসবে বলে মনে হয় না, 6জনই এলিনা এসছে, ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ আচ্ছা, এইবার এইখানে গিয়ে জানি না তোদের থার্ড সেমিস্টারে যেটা হয়েছে খুব ব্রডেড হয়েছে। এবার এই ক্লাসিফিকেশন অফ ইনভেন্টরি মডেল অনেকটা জায়গাতে না একটু অনেক রকমভাবে ক্লাসিফিকেশনটা থাকে, পার্টিকুলারলি মডেল 1 মডেল 2তে একটু ডিফারেন্স থাকে। এখন আমি যেটুকুনি যে জায়গা থেকে জানি আমি সেইটা থেকে বলছি, আমার মনে হয় না তোদের কোনো রকম কনফিউশন হবে, সেটা হয়তো দেখলে একটু বোঝা যাবে। এখন এই যে ইনভেন্টরি কন্ট্রোল, তার সবচেয়ে বড় যে টার্মটা সেটাকে বলা হয় ডিমান্ড। ওকে, নাও ডিমান্ড ইজ অলওয়েজ ফ্রম দ্য কাস্টমার সাইড অর ফ্রম দ্য মার্কেট সাইড। নাও এই অ্যাকর্ডিং টু ডিমান্ড তার ক্লাসিফিকেশনটা কাজ করে, অর্থাৎ বেসড অন দ্য ডিমান্ড ফ্রম মার্কেট ক্লাসিফিকেশন ইনভেন্টরি মডেল অকার্স। দেখা যাক কিরকম। 3টে পার্ট আছে একটা ইনভেন্টরি মডেলের, অর্থাৎ একটা ইনভেন্টরি মডেলের না, টোটাল ইনভেন্টরি মডেলের 3 রকম হতে পারে। সেটার মধ্যে এক হচ্ছে এলিমেন্টারি ইনভেন্টরি, সেকেন্ড ওয়ান হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট, থার্ড ওয়ান হচ্ছে মডেলস উইথ রেস্ট্রিকশনস অ্যান্ড আদার্স। নর্মালি কোয়ান্টিটি ডিসকাউন্ট মানে কি, একটা প্রাইস ব্রেক মডেলে কাজ করে। যে মডেলসগুলো আছে তার মধ্যে একটা প্রাইস ব্রেক মডেল আছে, সেই প্রাইস ব্রেক মডেলে ওটা কাজ করে, এবং এখানে কি হচ্ছে, ডিসকাউন্ট গল্পটা থাকে এবং বাল্ক কেনা হচ্ছে, তার উপরে একটা ডিসকাউন্ট, তার রেসপেক্টে একটা প্রাইস ব্রেক মডেল। থার্ড নম্বর যেটা মডেলস উইথ রেস্ট্রিকশনস অ্যান্ড আদার্স, এই মুহূর্তেই যদি আমরা ভাবি এসেনশিয়াল প্রোডাক্টস ছাড়া, যেটা বলে আর কি সরকার, উইদাউট এসেনশিয়াল প্রোডাক্টস আদার বিক্রি বন্ধ। আমি এখন যদি দোকানে গিয়ে বলি 1 কিলো চাল দাও, পেয়ে যাব। 10 প্যাকেট বাজি দাও, আমাকে ক্র্যাকার্স দাও, সহজে পাবো না। সো দ্যাট টাইপ ইজ অলসো নোন অ্যাজ মডেলস উইথ রেস্ট্রিকশনস। সো এই টাইপের যখন জিনিসগুলো পাবো না, এই কথাটা বলা ভুল, পাবো তো বটেই,
নর্মালি আমাদের ওয়ারের মধ্যে এই দুটো পার্ট খুব একটা দেখিনি বেসড অন প্রবলেম, কোয়ান্টিটি ডিসকাউন্ট বা মডেলস উইথ রেস্ট্রিকশন অ্যান্ড আদার্স। যেটা লাগে আমাদের সেটা হচ্ছে এলিমেন্টারি ইনভেন্টারি। এগুলো হয়তো তোদের থার্ড সেমিস্টারে হয়েছে, কোয়ালিটি ডিসকাউন্ট বা মডেলস উইথ রেস্ট্রিকশনস। এলিমেন্টারি ইনভেন্টারি এর আবার দুটো পার্ট, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, দ্যাট মিনস নোন ডিমান্ড, যে ডিমান্ডটা আমার কাছে আগে থেকে আছে, দ্যাট মিনস ডিটারমাইন্ড আছে, তাই এটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক। অ্যানাদার ওয়ান ইজ নোন অ্যাজ প্রবাবিলিস্টিক, যেখানে ডিমান্ডটা আমাদের কাছে জানা নেই, দ্যাট মিনস ইট মে বি, ইট ক্যান হ্যাপেন, এই এতগুলো বিক্রি হতে পারে। যখনই এই টাইপের ভাবনাগুলো এসে যায় তার মানে সেখানে কি কানেক্টেড, প্রবাবিলিটি কানেক্টেড। সো দ্যাট টাইপ অফ ইজ নোন অ্যাজ দ্য প্রবাবিলিস্টিক মডেলস। এর যে দুটো পার্ট আছে প্রবাবিলিস্টিক মডেলসের, একটা হচ্ছে স্টেশনারি আর একটা হচ্ছে নন স্টেশনারি। ওকে, এখান থেকে মডেল 6, মডেল 7, মডেল 8, মডেল 9 নর্মালি রয়েছে। এবার এই মডেলের নাম্বারগুলো কিন্তু একটু ভ্যারি করতে পারে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট কেসে। সেটা খুব সম্ভবত তোদের ওয়ারে প্রবাবিলিস্টিক মডেল একদম শেষে গিয়ে একটা লাগবে, ওটাকে নিয়ে আপাতত এখন ঘাঁটছি না। জেনে রাখি প্রবাবিলিস্টিক মডেল দুরকম, একটা হচ্ছে স্টেশনারি, একটা নন স্টেশনারি। অত কিছু মডেল ফডেলের গল্পে লাগবে না। আর ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে যেখানে নন ডিমান্ড সেখানে দুরকম, একটা হচ্ছে স্ট্যাটিক ডিমান্ড, একটা হচ্ছে ডাইনামিক ডিমান্ড। আবার হচ্ছে কথা যে নন ডিমান্ড, ডিমান্ডটা আমরা কতটা জানি, বাট এতটাই মানে এতটাই লাগবে, সো দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক। এবার ডাইনামিক মানে আজকে একটা রেঞ্জ আছে তার মধ্যে, অর্থাৎ 100টা থেকে 150টা, 100 to 150। সো এই টাইপের যখন ডিমান্ডটা নোন বাট ইট মে ভ্যারি, সো দ্যাট ইজ নোন অ্যাজ ডাইনামিক। এবার এর মধ্যে পড়ছে, ডাইনামিকের মধ্যে মডেল 4, মডেল 5। আর স্ট্যাটিকের মধ্যে আমাদের মেনলি যেটা লাগবে সেটাতে গিয়ে মডেল 1 হচ্ছে নো শর্টেজ। শর্টেজ মিনস যেখানে আমাদের কাছে লট সাইজ বা ডিমান্ডের ক্ষেত্রে কোনো রকম শর্টেজ নেই, অর্থাৎ কাঁচামাল বা প্রোডাকশন যেগুলো হচ্ছে কোনো শর্টেজ নেই। মডেল 2 উইথ শর্টেজ, মডেল 3 মাল্টি আইটেম। এই যে তিনটে মডেল আমি বলছি, এই তিনটে মডেল মেনলি আমাদের লাগবে। এবার কোথাও কোথাও এই মডেল 1টা নো শর্টেজ আছে, আবার মডেল 2টা নো শর্টেজ রেখে আর একটা ভাগ করেছে, মডেল 3তে গিয়ে উইথ শর্টেজটা করেছে। অতএব ওই জন্য ওইটাকে নিয়ে মডেল নাম্বার ভেবে লাভ নেই, টাইপটা ভাববো আমরা ক্লাসিফিকেশনে, নো শর্টেজ, উইথ শর্টেজ আর মাল্টি আইটেম। আমাদের মেস্ট মানে কনসার্নটা হচ্ছে এখন এখানে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার ক্লাসিফিকেশন। দেন ভেরিয়েবলস। ভেরিয়েবলস মানে কি? দুরকম আছে, একটা হচ্ছে কন্ট্রোলড, আর একটা হচ্ছে আনকন্ট্রোলড। ওকে, কন্ট্রোলডের মধ্যে পড়ছে তিনটে বেসিক কোশ্চেন, সেই কোশ্চেনের বেসিসেই আমাদের কাছে কন্ট্রোল ভেরিয়েবল কি সেটা বোঝানো হয়ে যাবে। নাম্বার 1, হাউ মেনি কোয়ান্টিটি অফ অ্যান আইটেম শুড বি অর্ডার্ড। কন্ট্রোল করা হচ্ছে যে কতগুলো কোয়ান্টিটি অফ আইটেম অর্ডার করা হবে। হোয়েন শুড দ্য অর্ডার বি প্লেসড। নাম্বার 1 n, how many number. Second one, time, at which time. The completion stage of stocked item, কখন শেষ হবে, that is also related with the time. এই যে তিনটে, that means control, আমরা কতগুলো কিনবো সেটা জানি, কখন কিনবো সেটা জানি, কখন শেষ হবে সেটা জানি। So that is completely control variables. Uncontrolled এর মধ্যে এই যে একটু আগেও কথাটা হচ্ছিল, দ্যাট ইজ ইনক্লুড হোল্ডিং কস্ট, শর্টেজ কস্ট, সেট আপ কস্ট, এইগুলো কিন্তু আনকন্ট্রোলড, যদিও ফিক্সড বাট কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়।
আজকে যে মেশিনটার দাম 1000 টাকা দিয়ে আমরা কিনেছি, আমি পরের বছর গিয়ে ভাবলাম যে আমি আবার ওই একই টাকায় বিজনেসটা শুরু করব, আমার তো ওই কস্টগুলো 1000 টাকা ছিল না, সেটা নাও হতে পারে। দ্যাট ইজ আনকন্ট্রোলড। ওকে, সো এই টাইপের যে ভেরিয়েবলগুলো ঢুকছে সেগুলোকে বলা হচ্ছে আনকন্ট্রোল। তাহলে একটু আগে প্রথম থেকে আমাদের যে কথাগুলো বলা হলো তার সোজা বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এখানে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট ইজ ইকুয়াল টু দ্য পারচেস কস্ট অফ ইনভেন্টরি আইটেমস, দ্যাট মিন্স আইটেম কস্ট। সেকেন্ড ওয়ান অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট প্লাস শর্টেজ কস্ট। চারটে কস্ট মিলে কিন্তু আমাদের কাছে টোটাল ইনভেন্টরি কস্ট আসছে। তার মানে শুধু যে স্টক এই শব্দটার সঙ্গে পুরোপুরি ইনভেন্টরি এই ওয়ার্ডটা কানেক্টেড, বাট হোয়েন দ্য ইনভেন্টরি মডেল ইজ দ্য নেম অর দ্য টার্ম, দেন দেয়ার ইজ এ ভাস্ট এরিয়া। Inventory is connected with stock, but inventory model is a vast area. এবার আদার কি কি ফ্যাক্টর ইনভলভ হতে পারে ইনভেন্টরি অ্যানালিসিসে? এক হচ্ছে ডিমান্ড বাড়তে পারে, কমতে পারে, এবং সেটা কিন্তু এক্স্যাক্টলি যদি হয় দেন ডিটারমিনিস্টিক, আর যদি এক্স্যাক্ট জানা না যায়, কমপ্লিটলি মানে কিছুটা জানা যাচ্ছে, কিছুটা আইডিয়া আছে, দেন প্রবাবিলিস্টিক অর মেবি কমপ্লিটলি আননোন। ঠিক আছে, এটা অনেকটা মানে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে কিছু একটা বলা হচ্ছে যে এই জিনিসটা এতগুলো লাগবে, এবার আইডিয়াই নেই যে কতগুলো লাগবে, সো দ্যাট ইজ কমপ্লিটলি আননোন। ওকে, এই খাতেই সব থেকে বেশি খরচা হয় আমাদের সরকারের বলে, কমপ্লিটলি আননোন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা আগে এখানে এসছি, দ্যাট ইজ নোন অ্যাজ লিড টাইম, দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য প্লেসিং অফ অ্যান অর্ডার, একটা অর্ডারকে প্লেস করা হয়েছে, অ্যান্ড দ্য অ্যাকচুয়াল অ্যারাইভাল অফ দ্য ইনভেন্টরি ইজ নোন অ্যাজ দ্য লিড টাইম। লিড টাইম মানে তার মানে অর্ডার যেটা প্লেস করা হয়েছে আর অর্ডার যেটা অ্যাকচুয়ালি অ্যারাইভ করেছে, তার মধ্যে যে টাইম গ্যাপটা, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য লিড টাইম। ইফ লিড টাইম ইজ নোন, যদি লিড টাইম জানা যায়, কোনো একটা কোম্পানিকে আমি বলেছি যে আমার একটা মোবাইলের দোকান আছে, আমি বলেছি একটা কাস্টমার এসছে, মার্কেট ডিমান্ড এসছে, আমি বলেছি 3 দিন বাদে আসো, কারণ আমি আজকে অর্ডার দেবো, আমি জানি কোম্পানি কালকে আমাকে মালটা দিয়ে যাবে, ঠিক মোবাইলটা দিয়ে যাবে, তার মানে কি দ্য লিড টাইম ইজ নোন, দেন we can say it to the perfect supply to the market. If lead time is known and is not equal to 0 and demand is deterministic, অর্থাৎ এই মোবাইলের ক্ষেত্রেই যদি ভাবি, the order has to be in advance by the time equal to the lead time. অনেকটা এরকম যে আমি জানি যে এই স্যামসাংয়ের M31 যখন বেরোবে, সাপোজ একটা ফোন যদি বেরোবে, যখন রিলিজ করবে তখন জানি যে 10 জন কাস্টমার আছেই আমার যারা ঠিক এসে নিয়ে যাবে, তাহলে আমি আগে থেকে কি করব, আমি আগে থেকে অরিজিনালি অ্যাডভান্সলি ওই টাইমটাকে, এই লিড টাইমটা যেহেতু জানি যে এ আমাকে 3 দিনে দেবে, অতএব আমি ঠিক 4 দিন আগে ওকে বলে দেবো যে তুমি এগুলো সাপ্লাই দিয়ে যাও, আমি জানি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লেট টাইম ইজ 0, অর্থাৎ কোনো গ্যাপই নেই, আর এখনই বলবো এখনই দিয়ে যাবে, নো নিড টু বি অর্ডার ইন অ্যাডভান্স। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ইনভেন্টরি, দ্যাট ইজ লিড টাইম। অ্যামাউন্ট ডেলিভার্ড, প্রথমটা ডিমান্ড, সেকেন্ড ওয়ান লিড টাইম, থার্ড ওয়ান অ্যামাউন্ট ডেলিভার্ড, দ্যাট ইজ সাপ্লাই অফ গুডস। দ্য সাপ্লাই অফ গুডস মে বি ইনস্ট্যান্টেনিয়াস অর স্প্রেড ওভার আ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াসলি অনেকক্ষণ ধরে, পিরিয়ড অফ টাইম ধরে স্প্রেড হচ্ছে। ইফ এ কোয়ান্টিটি কিউ ইজ অর্ডার্ড অর পারচেসড অর প্রডিউসড, দ্য অ্যামাউন্ট ডেলিভার্ড মে ভ্যারি অ্যারাউন্ড কিউ, এটার নাম হচ্ছে কিউ, উইথ আ নন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এত ভাবার দরকার নেই, প্রবাবিলিটি ডেন্সিটি যখন লাগবে তখন দেখা যাবে। দেন অর্ডার সাইকেল,
দ্য টাইম পিরিয়ড বিটুইন প্লেসমেন্ট অফ টু সাকসেসিভ অর্ডারস, অর্থাৎ দুটো সাকসেসিভ অর্ডারের মধ্যে যে টাইম পিরিয়ড সেটাকে বলা হয় অর্ডার। লিড টাইম হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। অর্ডার আর সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স টাইমটা টাইম গ্যাপ, আর অর্ডার সাইকেল হচ্ছে দুটো অর্ডারের মধ্যে সাকসেসিভ অর্ডারের মধ্যে যে টাইম গ্যাপ। Order cycle is dependent on two types of below inventory review system. First one, continuous, that means to bin. This type of review happens when inventory level is in certain lower limit, and that is known as recorder level. Continuous review মানে কি, অনেকটা এরকম হতে পারে যে কিছু কিছু জিনিস আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি স্টকে আছে, কিন্তু সেটা অনেকটা কমে গেছে। এই যদি আমরা এটাকে কন্টিনিউয়াস রিভিউ করতে থাকি যে কমলো, আজকে এতটা কমলো, কালকে এতটা কমলো, পরশু এতটা কমলো, তাহলে ওই লোয়ার লিমিট পৌঁছানোর আগেই কিন্তু আমরা এই কাজটা করে দিই, নেক্সট অর্ডারটা দিয়ে দিই। সো দ্যাট ইজ আওয়ার কন্টিনিউয়াস রিভিউ। পিরিয়ডিক রিভিউ বলতে দিস টাইপ অফ রিভিউ হ্যাপেন্স পিরিয়ডিক্যালি। আজকে দেখছি না, এক সপ্তাহ বাদে দেখবো এবং তারপর অর্ডার প্লেস করব। হতেই পারে যে আমি এক সপ্তাহের মধ্যে দেখিনি যে 3 দিনের মাথায় শেষ হয়ে যাবে, তাহলে বাকি 4 দিন কিন্তু 3 দিনের মাথায় শেষ হলো, তখন অর্ডার প্লেস করা হলো। সো দ্যাট টাইপ অফ নোন অ্যাজ পিরিয়ডিক রিভিউ। আর টাইম হরাইজন, দ্য টাইম পিরিয়ড ওভার হুইচ দ্য ইনভেন্টরি লেভেল উইল বি কন্ট্রোল ইজ নোন অ্যাজ টাইম হরাইজন। ঠিক আছে, যে টাইম পিরিয়ডের মধ্যে ইনভেন্টরি লেভেলটাকে কন্ট্রোলে রাখা হয়। একটু আগেও আমরা বলেছি যে কন্ট্রোল ভেরিয়েবল কিছু কাজ করছে, সেইটাকে বলা হয় ওয়েস অ্যাজ টাইম হরাইজন। আচ্ছা, নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে সিম্বলস। সিম্বলসগুলো ওইভাবে ভেবে তো বা মুখস্থ করে লাভ নেই, ওটা করতে করতে বোঝা যায়। C1 হচ্ছে হোল্ডিং কস্ট, C2 হচ্ছে শর্টেজ কস্ট, অলরেডি আমরা বলেছি। C3 হচ্ছে অর্ডারিং অর সেটআপ কস্ট। আর হচ্ছে ডিমান্ড রেট, কে হচ্ছে প্রোডাকশন রেট, টি হচ্ছে স্কেডিউলিং টাইম পিরিয়ড হুইচ ইজ আ ভেরিয়েবল, পি হচ্ছে দ্য প্রেসক্রাইবড স্কেডিউলিং টাইম পিরিয়ড, এক্স হচ্ছে ডিমান্ড ডিউরিং প্রেসক্রাইবড পিরিয়ড দ্যাট ইজ উইথ প্রবাবিলিটি এফএক্স, ওয়াই হচ্ছে ডিমান্ড ডিউরিং লিড টাইম এল, আচ্ছা লিড টাইমটাকে বলা হয় ক্যাপিটাল এল, উইথ প্রবাবিলিটি জিএক্স, জেড হচ্ছে হ্যাঁ বল। স্যার ও এলিনা নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য ক্লাস করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। জেড হচ্ছে অর্ডার লেভেল অর স্টক লেভেল। ঠিক আছে, ওকে বলবি যে আমি ভিডিও দিয়ে দেবো, যদি অবশ্য আবার অডিওটা থাকে। জেড ইজ ইকুয়াল টু অর্ডার লেভেল অর স্টক লেভেল, D is equal to total demand or annual demand, Q is equal to quantity already present in the beginning, L is equal to lead time, আর Fx is equal to the probability density function for demand X. এত গল্প না গিয়ে একটা ছোট্ট আগে প্রবলেম করি, and that is known as EOQ. আচ্ছা, এইবার শুধু আমাকে একটুখানি বল, আগে যখন EOQ হয়েছিল তখন কি কোনো ট্রায়াল অ্যান্ড এরর মেথড হয়েছিল? মনে আছে? ফর্মুলাতে, ফর্মুলা ছাড়া ট্রায়াল অ্যান্ড এরর মেথড না স্যার। আচ্ছা, আমরা একটা প্রবলেম এখন করব, এটা করে আজকে ছেড়ে দেবো। সেই প্রবলেমটা দুটো মেথডে করব, একটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, দ্যাট মিনস ট্যাবুলার মেথড, আর একটা হচ্ছে ফর্মুলা ধরে। ঠিক আছে, আমাদের ওয়ারে কিন্তু ট্যাবুলার মেথড আছে, মানে ট্যাবুলার মেথড আসতে পারে। ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি অর ইওকিউ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবসময় কাজে লাগে ইনভেন্টরি মডেল বললেই। ইওকিউ ইজ দ্যাট সাইজ অফ অর্ডার হুইচ minimizes total annual cost of carrying inventory and cost of ordering under the assumed conditions of certainty and that annual demands are known. আমরা এত গল্পটা জাস্ট প্রবলেম করে এখানে একবার ডিসক্রাইব করব। We cannot minimize the cost which is the item cost. Normally
আমাদের যে কস্টগুলো রয়েছে সেই কস্টগুলোর মধ্যে আইটেম কস্ট এটাকে কিন্তু আমরা সাধারণত মিনিমাইজ করে উঠতে পারি না। যখন অনেক বাল্ক প্রোডাকশনেও কেনা হচ্ছে তখনও কিন্তু অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায় না, ঠিক আছে? অর্থাৎ যখন আমাদের কাছে কোনো ডিসকাউন্ট নেই, দেন সো আমরা কোথায় কমাতে পারি আমাদের টোটাল ইনভেন্টরিটাকে, কস্টটাকে? যদি আইটেম cost না কমে, then we have another two way. Number one, we can minimize the ordering cost. এটা একটা অর্ডারিং কস্টটাকে আমরা কমাতে পারি, দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। অ্যান্ড আরেকটা কমাতে পারি, সেটা হচ্ছে স্টোরেজ কস্ট। ওকে, দ্যাট ইজ নট শর্টেজ, দ্যাট ইজ স্টোরেজ। তো এইরকম যদি আমাদের হয় তখন এই ইওকিউ ফাইন্ড আউট করার জন্য আমাদের দুটো হতে পারে, এক হচ্ছে ফর্মুলেটিভ মানে ফর্মুলা ইউজ করে, আর একটা হচ্ছে ট্রায়াল আর এরার মেথড অ্যান্ড ট্যাবুলার। ধরা যাক গল্পটা এইরকম, জাস্ট অ্যানুয়াল ডিমান্ডটা দেওয়া আছে, দ্যাট ইজ আওয়ার 5400 ইউনিট পার ইয়ার। দ্যাট মিনস এক বছরে আমার পুরো প্রোডাকশনটার জন্যে এতগুলো নাম্বার অফ ইউনিট লাগবে, 5400টা। আমি খাতা তৈরি করব বা যা কিছু করব, আমার এর বাইরে বেশি লাগে না। আমার 5400টা ইউনিট পার ইয়ার, দ্যাট মিনস দ্য টাইম পার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেন অ্যানাদার ওয়ান, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কিন্তু ফিক্সড, পার অর্ডারে 250 টাকা। অর্থাৎ আমি এতগুলো ইউনিট একবারে নিতে পারি, তাহলে আমার অর্ডার একটা। আমি এতগুলো ইউনিট দুবারে নিতে পারি, তাহলে আমার দুবার অর্ডার হবে, তার মানে 250 ইন্টু 2 500 টাকা লাগবে। আরেকটা হচ্ছে স্টোরেজ কস্ট। আমার জিনিসগুলো এলো, সেগুলোকে রাখতে পার ইউনিট পার ইয়ার, প্রতি বছরে পার ইউনিটের জন্য আমার খরচা 30 টাকা। অর্থাৎ আমি প্রথমে যে 5400 কিনে নিয়ে রেখে দিলাম, দিয়ে আমার তো অর্ডার কস্ট কমে গেল, ঠিক আছে? আলটিমেট যে স্টোরেজ কস্ট কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে? এই যে জিনিসটা, অর্থাৎ টোটাল কস্ট, এইবার একটু চেক করে দেখা যাক যে জিনিসটা কি হতে পারে। প্রথম হচ্ছে আমার লট সাইজ, দ্যাট ইজ আওয়ার অ্যানুয়াল ডিম্যান্ড 5400। আমরা ট্যাবুলার মেথডে যাচ্ছি, তাহলে অর্ডার কটা লাগছে? যদি আমি প্রথমবার একটা অর্ডারেই 5400 নিই, তাহলে আমার অর্ডারিং কস্ট কত? 250, তার বেশি নয়। অ্যাভারেজ স্টকটা কিভাবে কাউন্ট করা হয়? বছরের শুরুতে যা থাকে, দ্যাট ইজ 5400, দিয়ে তারপরে 5000, তারপর হয়তো দেখা গেল 4000, দিয়ে লাস্টে কত আসে? বাই ডিফল্ট আমার বছরের শেষে 0। তার মানে অ্যাভারেজ কোনটা? 5400 প্লাস 0 বাই 2, বাই ডিফল্ট এটার হাফ। সো দ্যাট ইজ আওয়ার 5400, তার হাফ কত? 2700, দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ স্টক। সো 5400 একটা অর্ডার, অর্ডারিং কস্ট 250, অ্যাভারেজ স্টক 2700, তাহলে স্টোরেজ কস্ট কত আসছে? টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট আমার 5400, তার সঙ্গে প্রত্যেকটা ইউনিটে 30 টাকা করে খরচা হচ্ছে, তাহলে টোটাল স্টোরেজ কস্ট লাগছে আমার 81000 টাকা। তাহলে টোটাল খরচা কত? টোটাল কস্ট, স্টোরেজ কস্ট প্লাস দ্য অর্ডারিং কস্ট, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু আওয়ার টোটাল কস্ট। দেখা যাক যে একটা অর্ডারের লট সাইজ নিলেই আমার কমবে কস্ট, নাকি অন্যভাবে করলে হবে। আমরা দেখলাম যে না, ওইভাবে অর্ডার দেব না, আমি বছরে দুটো অর্ডার দেব, অর্থাৎ 2700 এর হাফ করলাম, তাহলে দুটো অর্ডার, তাহলে অর্ডারিং কস্ট কত? 500, অ্যাভারেজ স্টক কত? এর হাফ 1350, স্টোরেজ কস্ট কত? 2700 ইন্টু 30, তার মানে স্টোরেজ কস্ট কত হয়ে গেল? দ্যাট ইজ 40500। ওকে, তাহলে টোটাল কস্ট কত এলো? 41000। কতটা কমলো? দেন আবার যাচ্ছি, আরও কমাচ্ছি, এভাবে দেখা গেল 1350, চারটে অর্ডারে যাচ্ছি, আমার কস্ট এসে দাঁড়াচ্ছে টোটাল কস্ট 21250। আরও কমালাম, 9টা অর্ডার,
অর্ডারের কস্ট বাড়ছে, অ্যাভারেজ স্টক কমছে, স্টোরেজ কস্ট কমছে, টোটাল কস্ট কমছে, তাহলে তো খুব ভালো। একটা একটা করে প্রোডাক্ট কিনবো আর একটা একটা করে অর্ডার দেবো, গল্পটা সেখানে গিয়ে দাঁড়াবে না। 540 এখনও কমেছে, 450 একই গল্প দিয়ে আরও কমেছে টোটাল কস্ট, 300 গিয়ে একদম কমে 9000-এ গিয়ে দাঁড়িয়েছে। এরপর ভাবলাম আরও কমাই, এই যেই কমালাম এবার দেখা গেল টোটাল কস্ট বেড়ে গেল। তার মানে কোন ভ্যালুতে, কোন লট সাইজে আমার কাছে ভ্যালুটা সব থেকে মিনিমাইজ হলো টোটাল কস্ট, দ্যাট ইজ ফর 300, সো দ্যাট ইজ আওয়ার ইওকিউ। সো ইওকিউ ইজ ইকাল টু 300। তাহলে গল্পটা একবার যাওয়া যাক। ইওকিউ is that size of order which minimizes total annual cost of carrying inventory and cost of ordering under the assumed conditions of certainty and that annual demands are known. কিছুটা আইডিয়া হলো? এইখানেই গিয়ে আমরা যদি এটাকে ফর্মুলেটিভ করি তাহলে গল্পটা একদম ছোট হয়ে যায়। সেটা হচ্ছে ইওকিউ ইজ, হ্যাঁ বল বল। টেবিলটাকে কি বলে স্যার? টেবিলটা ট্রায়াল অ্যান্ড এরর, মানে টেবিলটাকে কিছু বলে না, দ্যাট ইজ পার্টিকুলারলি ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্যাবুলার মেথড। ঠিক আছে, টেবিলটার কোনো নাম নেই, এমনি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আর যদি ফর্মুলেশনে যাই, ইওকিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড ইন্টু অর্ডারিং কস্ট আপন স্টোরেজ কস্ট। স্কোয়ার রুট অফ 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড কত ছিল? 5400, অর্ডারিং কস্ট কত ছিল? 250, স্টোরেজ কস্ট কত ছিল? 30। ক্যালকুলেশন করলে আসবে 300 ইউনিট, যেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ফাইন্ড আউট করলাম। ঠিক আছে, আমরা এখনো কোনো মডেলেই ঢুকিনি, আমরা জাস্ট ইওকিউ ফাইন্ড আউট করেছি। নেক্সট ক্লাসে আমরা যখন যাব আমরা মডেল 1 মডেল 2 করে নেব। ঠিক আছে, রেকর্ড করেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? রেকর্ড করেছেন এটা এই আজকে? না, ভিডিও ভিডিও বলতে ওই ক্লাসটা যেটা সে চলছে, জানি না কি অবস্থা। দেখ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর যদি আমার অডিও থাকে দেখে আমি আপলোড করে দিচ্ছি, আপলোড মানে লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে রাখছি। এর পরের দিন যেটা করব সেটা হচ্ছে মডেল 1 উইথ নো শর্টেজ আর শর্টেজ, এই গল্পগুলো শেষ করে দেবো। দেখা যাক, আজকেও তো কোনো এখনো পর্যন্ত কোনো খবর এলো না, তাই তো ঋতুপর্ণা, দেবতনু? এই পরীক্ষা, হ্যাঁ পরীক্ষায় হ্যাঁ হ্যাঁ, সেই ওটাই তো মেন। নিলে নেবে, না নিলে আর কি করা যাবে, দুঃখের বিষয়। মানে আর কি ভালো লাগছে না, ধাতস্থ হয়ে গেছি স্যার সবকিছুর সাথে। সেই না, মানে ব্যাপারটা কিরকম ব্লান্ট হয়ে গেছে, মানে ভোতা টাইপ হয়ে গেছে, শার্পনেস চলে গেছে। চিন্তা করিস না, দেখা যাক, মনে হয় না প্রবলেম হবে কিছু। ঠিক আছে, এক্সপেক্টেড প্রবলেম হবে না। যা করবে করুক, যা ইচ্ছা তাই করুক। না, যা করবে করুক, যা ইচ্ছা করুক, সবকিছু চলুক, কিন্তু তোদেরকে একটা কথা সবসময় বলার, এগুলোর সঙ্গে যা হচ্ছে হোক, সবসময় কিন্তু নিজেরা ইন্টারভিউ বা ওইগুলোর জন্য প্রিপেয়ার হয়ে করতে থাক বাড়িতে। ঠিক আছে, কখন কি পরিস্থিতি আসবে, কি জন্য কখন কিভাবে ডাকবে, কি হবে, সেটা কিন্তু আমরা জানি না। অতএব সেইটা যেন আমাদের কখনো ল্যাক না হয়, ওইটা সবসময় একটু মাথায় রাখ। ঠিক আছে, ওইটা রাখে। হ্যাঁ, ঠিক আছে, রাখছি আজকে। হ্যাঁ হ্যাঁ স্যার। নসেস পড়ে হচ্ছে।